মোটিভটাকে যদি আমরা এই ধরনের কাজের সাথে লাগাতে চাই, তাহলে অন্যান্য পলিসি, যেটা নাকি গোবিন্দ বলছিলেন যে ওভারঅল আমার এসএমই ডেভেলপমেন্টের জন্য পলিসি, এখন প্রশ্ন আসছে যে আমরা যদি কম্পিটিশনের মধ্যে, তো আমরা তো তাদেরকে তো হয়তো আমাদেরকে ফেলতে হবে, কিন্তু পৃথিবীর সব দেশেই কিন্তু শিল্প নীতি আছে। ইন্ডাস্ট্রিয়াল পলিসির মূল টার্গেটটাই হলো যে কিছু কিছু শিল্পকে আপনাকে কিছু কিছু সমর্থন ইত্যাদি দিতে হবে। এখন সেই শিল্পগুলোকে আপনি আইডেন্টিফাই করে কোন পর্যন্ত সমর্থন আপনি দেবেন। এই যে দেখেন চীন, তারা আমাদের সাথে রেডিমেড গার্মেন্টসে কম্পিট করে। এই যে এখন যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা হলো, এই ক্রাইসিসটার সময় তারা তাদের ইন্ডাস্ট্রিগুলোকে এমন ভাবে সাপোর্ট দিয়েছে যে আমরা এখন কম্পিট করতে গেছি ইউএস মার্কেটে। আমাদের টপ যে 14টা আইটেম, এটার গ্রোথ গত বছর হয়েছে হলো -1.5%, আর চায়নার ঠিক ওগুলোতে হয়েছে হলো 24%। কারণ কি? কারণ তারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় ওই যে আগে যেটাকে ডিসকারেজ করছিল, ওগুলোতে আরো ইনসেন্টিভ দেওয়া শুরু করেছে লোয়ার এন্ড প্রোডাক্টগুলোকে। সো ওই পলিসিগত যে আমাদের যে পার্সপেক্টিভটা, ওইটা কিন্তু মাথায় রাখতে হবে যখন আমরা এসএমই কৃষকদেরকে ঋণ দেওয়া, এটা এই সুবিধাটা যদি পাওয়া যায়, তাহলে লাভ এবং সামাজিক যে আমরা দায়বদ্ধতা, এই দুটোর আমরা সংমিশ্রণ করতে পারবো। দর্শক, আমরা আরো একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসবো বাংলাদেশ ব্যাংকের টেকনাফ থেকে তেতুলিয়া রোড শো নিয়ে আরো বিস্তারিত আলোচনায়। আরটিভি প্রচারিত সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন গ্রামীণ ফোন, বাংলা লিংক, সিরিসেল এবং ওয়ারিদ থেকে 4141 নাম্বারে। দুজনের প্রতি সালাম রইল আমার, নয়া পুষে শিক্ষায় একটা শোনো একবার। বেঙ্গল প্লাস্টিক কেবিল, বেঙ্গল প্লাস্টিক কেবিল সেটের দেখো কতই বাহার। সর্বস্তরের মানুষ করে নিহার ব্যবহার। বেঙ্গল প্লাস্টিক সেটে বৈশা সারা। বেঙ্গল প্লাস্টিক টেবিল সেট, টেকসই, মজবুত আর বাহারি রঙে। বেঙ্গল, আস্থা শতভাগ। সঙ্গীতের উন্মাদনায় নিজেকে মাতিয়ে তুলুন সুরের তোলায়, সঙ্গীতের মোশনায়। নতুন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ব্ল্যাক হর্স আরটিভি গোল্ডেন কি এবার তোমরা গাও। জমে উঠেছে প্রতিযোগিতা। সঙ্গীতের এই জমজমাট লড়াই উপভোগ করতে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার রাত 9টা 25 চোখ রাখুন শুধুমাত্র আরটিভির পর্দায়। আমি আমার কিচেন রাখি অলওয়েজ ক্লিন এন্ড হাইজেনিক, আর স্মার্ট কিচেনের জন্য আমার আছে বেঙ্গল ডিশ র‍্যাক। গ্লাস, প্লেট, গোল চামচ রাখে একসাথে ক্লিন প্রতিদিন, পানিও ঝরে যায় সহজেই। বেঙ্গল ডিশ র‍্যাক, রান্নাঘর রাখে ঠিকঠাক। বেঙ্গল, আস্থা শতভাগ। আরাম আরাম চাই, আরাম উঠতে বসতে চলতে ফিরতে। আরাম আরাম চাই, আরাম ঘুমে বা ঘুরতে ফিরতে। কারো আরাম তুলতে, আবার কারো আরাম ঝিমতে ঝিমতে। কারো আবার লাগে আরাম দিল কি বাত বলতে বলতে। আরাম আরাম চাই, শুধুই আরাম চাই। কথায় আরাম চাই, ব্যথায় আরাম চাই। আরাম তো হারাম হয়ে যাবে না। বেঙ্গল ফোম আছে না? বেঙ্গল ফোম দীর্ঘদিন ব্যবহারে বসে যায় না, তাই শুধু আরাম আর আরাম চাই। রাতে আরাম চাই। বেঙ্গল ফোম, আরাম রাত দিন। ইহা মাস্টার মশার স্টিক। ইহার সেবনে দেহ নানান বর্ণ ধারণ করে। ইহা রোমানিয়া স্টিক্স। ইহার সেবনে দেহ নয়, মন হয়ে যায় মাল্টি কালার। রোমানিয়া স্টিক্স, টেস্ট ইহার ফ্যান্টাস্টিক্স। দর্শক, ফিরে এলাম রোড টু ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে। আমাদের রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে আমরা আজকে রোড শো নিয়ে কথা বলছি। টেকনাফ থেকে তেতুলিয়া 26 তারিখ থেকে শুরু হচ্ছে 2 এপ্রিল পর্যন্ত। গোবিন্দশীল, আপনার প্রশ্ন।
রোড টু ডেমোক্রেসি মানে আমি অনেক road। এই প্রশ্নটা আমি নিয়ে যেতে চাই হলো মানি লন্ডারিং এর দিকে। এখন আপনারা যদি এই বিষয়ে এখন নিশ্চয়ই। কথা বলতে রাজি থাকেন, সেটা হলো যে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভের দিক থেকে মানি লন্ডারিং যেভাবে আমাদের এখানে যে নিয়ম কানুনগুলো হয়েছে, বিশেষ করে এটাতে যুক্তরাষ্ট্র আমাদেরকে সহায়তা করছেন এবং আমরা বিভিন্ন সময় দেখেছি তাদের আগ্রহটা সবচেয়ে বেশি। আমার প্রশ্ন হচ্ছে যে মানে মানি লন্ডারিং এর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আগ্রহ কেন বাংলাদেশে বেশি হলো? তারা মানে শুধুমাত্র মানি লন্ডারিং প্রশ্ন তুললে হবে না, এখানে ইন্টারন্যাশনাল ল অ্যান্ড অর্ডার, ইন্টারন্যাশনাল ল এর প্রতি যুক্তরাষ্ট্র কতটুকু শ্রদ্ধাশীল সেই প্রশ্নটা আমি তুলতে চাই। বিশেষ করে তারা যখন তালেবান গঠনে সহায়তা করেছিল, তাদেরকে অস্ত্র দিয়েছিল, বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। এখন এই পর্যায়ে কোভার্ট অ্যাকশন বলে একটা কথা আছে, সেটা তো যুক্তরাষ্ট্র জড়িত। মানে একদিকে তারা আমরা কি আজকে ওই অবস্থায় অতদূর যাব কিনা আলোচনায়, তাহলে এই আলোচনাটা মানে এই আলোচনাটা শেষ হবে না, মানি লন্ডারিং এর এই আলোচনাটা শেষ হবে না যে আজকে কালো টাকার মালিক কোন কালো টাকার মালিককে আপনি ধরতে যাচ্ছেন, যাদেরকে যুক্তরাষ্ট্র কি একসময় সহায়তা করেছিল। আমরা মানি লন্ডারিং বা প্রতিরোধ করার ক্ষেত্রে আসলে কি বলতে চাচ্ছি? মানি লন্ডারিং দেখুন, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা। এটা মানে কোনো একটি রাষ্ট্র বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে থাকতে পারে না। আমরা যেহেতু একটা মানে আপনার গ্লোবাল ভিলেজে বাস করি এবং আপনি জানেন যে এগমন্ট গ্রুপ যেখানে 117টা রাষ্ট্র এর সদস্য এবং প্রত্যেকটা দেশে কিন্তু এখন একটা FIU যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তৈরি করেছে এবং এক দেশে এবং এটা কিন্তু বিভিন্ন এক দেশ আরেক দেশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে এবং এই যে মানি লন্ডারিং এর যে জিনিসটা মানিটা কিন্তু এক জায়গায় থাকে না, কিন্তু সেটা কিন্তু বিভিন্ন দেশে ফ্লাই করে বা মানি এক দেশ থেকে আরেক দেশে আজকাল ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে। তো ডার্টি মানি বা যে মানিটা ড্রাগ মানি, যেটা টেরোরিস্ট ফাইন্যান্সিং বা অন্য সন্ত্রাসী কাজে বা ইভেন অবৈধ কাজে ড্রাগ মানি, হ্যাঁ ড্রাগ রিলেটেড ওয়ার্কে, এবং যেটা শুধু বাংলাদেশ না বিশ্বের অন্যান্য দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো সেই বিষয়ে বিভিন্ন দেশের মধ্যে যে আন্তঃ সহযোগিতা, সেটার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই ব্যাপারে ট্রেনিং বা আপনার কারিগরি সহযোগিতা প্রদান করছে। এবং এটা কিন্তু যেহেতু বাংলাদেশ, আমরা যেহেতু একটা বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে থাকতে পারি না, আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেডে আমরা বিভিন্ন দেশের সঙ্গে অংশীদার এবং তাদের সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংকিং আমাদের করতে হয়, কাজে আমরা বিভিন্ন মানে রাষ্ট্রের মধ্যে এই যে ডার্টি মানি যেটা, হ্যাঁ এটার সম্বন্ধে বা তথ্য মানে আপনার। জি ডক্টর মুস্তাফিজ, আমি শুধু জানতে চাইছিলাম, রোড শো তো 13টা জেলার ভেতর দিয়ে যাবে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সাধারণ জনগণকে সম্পৃক্ত করা হবে, তাদের কাছে কি এই মানি লন্ডারিং এর মেসেজটি কিভাবে যাবে? আমার মনে হয় যে আমাদের যে রোড শোটার কথা বলা হচ্ছে এখানে মেজর আমার মনে হয় যে টার্গেটটা থাকবে হলো রেমিটেন্সটা, যাতে রেমিটেন্সটা যেন ব্যাংকিং ফরমাল চ্যানেলে আসে এইটা। কিন্তু গোবিন্দ যেটা বললো এটা আরো বৃহত্তর পরিসরে, এখানে দুটো দিক আছে। একটা তো হলো যে আমাদের এই ধরনের একটা আইন দরকার কিনা, যেটা আমরা করেছি, মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট বোধহয় এটার নাম, এবং সেখানে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা উনি বললেন সেটাও কথাও আছে, এবং সেখানে 6 মাস থেকে 7 বছরের সাজা, সম্পত্তি কনফিসকেট করা হবে ইত্যাদি নানান কথা। আমার মনে হয় যে অ্যাক্ট হিসাবে এটা প্রয়োজন আছে, এবং এটা কেবলমাত্র আমাদের দেশে এ ধরনের টাকা আসে না, আমাদের দেশ থেকেও টাকা চলে যাওয়ার ব্যাপার আছে এখানে। কিন্তু ও যেটা বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট, এবং আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় অনেক ইস্যু আছে, কিন্তু এইটা নিয়েই গত অনেক বছর ধরে এটা করছে, সেটা সিকিউরিটি কনসার্নটাই আমার কাছে মনে হয় যে টেররিস্ট ফাইন্যান্সিং এর ব্যাপারটা বলতে চাই এবং আপনাদের কাছে জানতে চাই যে ন্যাশনাল ক্যাপিটাল ফরমেশনের যে যুগ বাংলাদেশে এখন তৈরি হয়েছে, যে এখানে ইনভেস্টমেন্ট এবং রিইনভেস্টমেন্ট হচ্ছে নিজেদের ক্যাপিটাল থেকে, সেই পর্যায়ে আমরা কালো টাকা সাদা করা বন্ধ করে দিচ্ছি। পলিটিক্যাল ডিবেট করবো কি করবো না, কতটুকু করবো, কালো টাকা সাদা, তাহলে কালো টাকাটা কি লন্ডারিং হয়ে আরেক জায়গায় চলে যাবে না? যখন যাবে তখন যুক্তরাষ্ট্র বলছে যে কেন যাচ্ছে, তাইলে ন্যাশনাল ক্যাপিটাল ফরমেশনে ওই টাকাটা এখানে ব্যবহার হতে পারতো, সেই টাকাটা আপনি সাদা করতে হয়তো দিবেন না। ওই টাকাটা কোথাকার টাকা, ওই টাকাটা আবার পাচার হয়ে কি যাবে না? ভিন্ন ইয়ে করি, এটা অনেক বড় আলোচনা, এই আলোচনার মধ্যে আমাদের যাওয়ার সুযোগ না গেলে ভালো। এটা বড় আলোচনা এবং অনেকক্ষণ ধরে আলোচনার বিষয় রয়ে গেছে। আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে আমরা মানি লন্ডারিং এর বিষয়গুলো বাংলাদেশে প্রথম শুনেছি সম্ভবত মানে ব্যাংকিং সেক্টরে 2001-2000 সালের দিকে। নসরাত আলী নামে একজন ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংক আইডেন্টিফাই করেছিল। তখন বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে আইডেন্টিফাই করতে পারেনি, কতগুলো সাসপিশিয়াস অ্যাকাউন্ট তারা আইডেন্টিফাই করেছিল। পরে সেটা আমরা বিশেষত প্রথম আলোর দিক থেকে আমি এটাকে নসরাত আলী তার ছবিটা ভিডিও ছাপছিলাম, আমাদের দিক থেকে এটাই প্রথম আমরা দেখেছিলাম যে ব্যাংকিং সেক্টরে কিভাবে এই টাকাটা ঢুকে আমরা দেখেছিলাম, এবং তারপর থেকে আমরা জেনেছি যে মানি লন্ডারিং বিষয়গুলো ব্যাংকিং এ আসে। এবং সেন্ট্রাল ব্যাংকের ফোকাসের জায়গা যেটা সেন্ট্রাল ব্যাংক করতে চাচ্ছে, আমি জানি না যে সেটা গ্রামে আছে কিনা শহরে আছে কিনা, আমি যেটা বুঝি সেটা হলো বা ইউএস বা যেই বলেন তাদের মূল লক্ষ্যটা হচ্ছে বড় যারা টাকা আলা লোক তারাই আসলে এটা
নানানভাবে ব্যয় করে, নানানভাবে, এটা তো বড় টাকা এবং থাকতে হবে। কেন্দ্রীয় ব্যাংক বোধহয় এক ধরনের সামাজিক সচেতনতা হ্যাঁ, তৈরি এটা করে। সেটা খুব ছোট পর্যায়ে ছোট হবে না, পর্যায়ের এটা একটা জন্য। অ্যাওয়ারনেস ক্রিয়েট এখানে করতে চাই এখানে সেন্ট্রাল যে ব্যাংক। মূল জিনিসটা হলো যে আপনি যে হুন্ডি, সেটা একটা মানি লন্ডারিং অফেন্স, একটা অপরাধ, এবং এটা কিন্তু বেশ এটা ক্ষুদ্র পর্যায়ে ঘটে। ক্ষুদ্র পর্যায়ে হয়। এই জিনিসটা যে যাতে জনগণকে বোঝানো যে হুন্ডির মাধ্যমে আপনারা টাকা আদান প্রদান করবেন না, বরং ব্যাংকিং চ্যানেলে যদি করেন সেটাই আপনার বৈধ পথ, এবং ব্যাংকিং চ্যানেলে করলে আপনারও লাভ, দেশেরও লাভ। এই বিষয়টা, এই বোঝাতে মেসেজটা কমন পিপলের কাছে দেওয়ার জন্য, যাতে তারা তাদের প্রবাসী আত্মীয় স্বজনকে এই মেসেজটা দিতে পারে যে তোমরা ব্যাংকের মাধ্যমে এখন অতি সুলভে এবং সহজে মানে পাঠানো যায়, তোমরা ব্যাংকের মাধ্যমে পাঠাও। এবং তাতে আরো কি হবে, যে সমস্ত আপনার কৃষকদের আগে ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, হয়তো ব্যাংক অ্যাকাউন্ট না থাকার ফলেও কিন্তু অনেকে কিন্তু এই যে আমি যে ব্যাংকিং লিটারেসির কথা বলেছি, অনেকে কিন্তু ব্যাংকে যেতে ভয় পায়। তারা বিভিন্ন ফর্ম পূরণ করা বা এক ধরনের একটা কালচারাল আছে যে ব্যাংকে আবার যাব, আবার মানে আমি কি এখানে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? একটু সেখানে কিন্তু আপনার এই যে অ্যাকাউন্ট করার ফলে কিন্তু এতে হবে যে সেই এই অ্যাকাউন্ট নাম্বারটি তার প্রবাসী সন্তান বা তার ভাইকে পাঠাতে পারবে যে তুমি এই চ্যানেলে আসো, এই চ্যানেলে এই অ্যাকাউন্টে তুমি। ডক্টর মোস্তাফিজুর রহমান, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। আপনার কাছে আমার প্রশ্ন যে এই রোড শোর মাধ্যমে আমরা হয়তো জনগণকে সচেতন করলাম, কিন্তু আপনি যেটি বলছিলেন যে পরবর্তীতে ব্যাংকগুলো, প্রাইভেট ব্যাংকগুলো সেই নির্দেশনা মেনে চলবে কতটা, এবং কেন্দ্রীয় ব্যাংক কি ভূমিকা থাকতে পারে? না, কেন্দ্রীয় ব্যাংকের কিছু টার্গেট আছে এবং তারা তো মরাল সুয়েশনও করতে পারেন, আবার তাদেরকে নানানভাবে নির্দেশিকা ইত্যাদিও দিতে পারেন। সেই জায়গাগুলোতে আমি মনে করব যে এগুলো যাতে ফলো আপ হয়, কারণ অনেক সময় এই ধরনের সচেতনতা বৃদ্ধি করলাম, ওই যে প্রথম যে কোশ্চেনটা এসেছিল সেই রকম একটা অবস্থা হতে পারে, মানে ওরকম যদি হয় তাহলে না হওয়ারটাই হয়তো ভালো ছিল হওয়ার চেয়ে, এরকম একটা মানুষের কিন্তু ধারণা হবে। সুতরাং এটাকে ফলো আপ করা এবং ওই যে ফলো আপ স্টেপস গুলো যেগুলো আছে, যেমন আমরা জানালাম যে আমরা এটা করতে হবে, একটা অ্যাকাউন্ট খোলা যেতে পারে, কিন্তু আসলে অ্যাকাউন্টটা খুলছে কিনা এবং সেন্ট্রাল ব্যাংকের এই ইয়েটা মানা হচ্ছে, ইনস্ট্রাকশনটা মানা হচ্ছে কিনা, এগুলো ফলো আপ করতে হবে। যদি করা হয় তাহলে অবভিয়াসলি আমার মনে হয় যে এটার যে ফুটপ্রিন্টটা থাকবে এটা অর্থনীতির জন্য ইতিবাচক হবে। গোবিন্দ, আমাদের 1 মিনিট রয়েছে, আপনি কি প্রশ্ন করতে চান? প্রশ্নটা হচ্ছে যে মানে দেশ থেকে টাকা চলে যাবে, এখানে ক্যাপিটাল ফরমেশনের ব্যাপারটা কিভাবে আমরা সিকিউর করব, যে বাইরের কলকারখানা বিনিয়োগ আসবে, ইন্ডিয়ান বিনিয়োগ বা অন্য দেশের বিনিয়োগ, সেই আমাদের লোকরা শ্রমিক হিসেবে কাজ করবে, নাকি নিজস্ব ক্যাপিটাল ফরমেশনের মাধ্যমে আমরা হেভি ইন্ডাস্ট্রির দিকে যাব? আমরা যদি আপনার দেশ থেকে তো টাকা যাওয়া বন্ধের জন্যই তো এই যে আপনি অ্যান্টি মানি লন্ডারিং ল, এবং যাতে ব্যাংকিং চ্যানেলকে কেউ ইউজ করতে না পারে। আপনি মানে দেশ থেকে টাকা যাবে সেই ভয়ে আমরা তো ডার্টি মানিকে আমরা করতে পারি না। এটা এখানে একটা এথিক্যাল একটা মানে প্রশ্ন জড়িত আছে যে ক্যাপিটাল ফর্মেশনের জন্য ওটাই বন্ধ করতে হবে, ডার্টি মানির উৎপাদনটাই বন্ধ করতে হবে। এখানে হ্যাঁ ডার্টি মানিকে আপনার যাতে আপনি স্টপ করতে হয়, সেই জন্য কিন্তু আপনি যদি মানি লন্ডারিং, কিন্তু জেনারেশনের সুযোগটা রয়ে গেছে, সেখানে চোরাচালানি হচ্ছে, কিন্তু 16টি অপরাধের কথা বলা আছে, 16টি অপরাধের কথা বলা আছে, সেখানে বিভিন্ন অপরাধের নাম দেওয়া আছে, বিভিন্ন অপরাধ কোনটার জন্য কি এই সবগুলো মানি লন্ডারিং অফেন্সে আসবে। এবং আমরা চাচ্ছি যে দেশ থেকে যেন টাকা না যায় এবং বৈধ ডক্টর মোস্তাফিজুর রহমান, গোবিন্দশীল, মঞ্জুর আহমেদ, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমরা আশা করছি বাংলাদেশ ব্যাংকের রোড শো সফল হবে। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, টেকনাফ থেকে তেতুলিয়া রোড শো শুরু হবে 26শে মার্চ থেকে। আপনারা যে যে জেলায় রয়েছেন দেখবেন আশা করি। আর আজকের অনুষ্ঠান যারা পুরো দেখতে পাননি, রাত 1:25 পুনঃপ্রচার করা হবে, দেখবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।